হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব। তাহলে চলুন শুরু করা যাক। বুকে বিছানায় রেখে শালি আর শাশুড়িকে নিয়ে রাত 2টায় ধীরে ধীরে কাপড়টা সরিয়ে যা করলাম তা শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। তাই আপনাদের দুটি পায়ে ধরে বলি, গল্পটি শেষ পর্যন্ত শুনো, তাহলে তোমরা গল্পের আসল মজা পাবে। মাস্টার্স কমপ্লিট করে সবেমাত্র এক এনজিওতে জয়েন করেছি। বাড়ি থেকে মা বাবার পেরাপেরিতে বিয়ে করতে হলো। মা বাবাই পছন্দ করে রেখেছে বুকে, আর পছন্দ করবেই না কেন, অমন অনিন্দ সুন্দরী মেয়ে কজন আছে। বাবা অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি, তাই মাকে বাড়িতে একা পেয়ে মার সাথে যেভাবে কাজ করলাম, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। কি নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আমার নাম বিজয় এবং আমার বয়স 30 বছর। বর্তমানে আমি হায়দ্রাবাদে চাকরি করছি। আমি মূলত চণ্ডীগড়ের বাসিন্দা। মানি মাজরায় আমাদের 3তলা বাড়ি আছে। আমার মায়ের নাম সুশীলা। তার বয়স প্রায় 52 বছর। তিনি একজন গৃহিণী, যদিও তিনি বিএড সম্পন্ন করেছেন। আমার মা উচ্চতায় কিছুটা খাটো, কিন্তু শরীরে মোটাসোটা। তিনি সবসময় শাড়ি পরেন। আমি কখনো তাকে শাড়ি ছাড়া অন্য কিছু পরতে দেখিনি। কিন্তু যে রাতে এই ঘটনাটি ঘটেছিল, তারপর থেকে আমার এবং মায়ের জীবন বদলে গেছে। এই ঘটনাটি তখনকার, যখন আমার বয়স 2-5 বছর ছিল। সেই দিন বাবাকে হার্ট অ্যাটাক হয়েছিল এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তখন আমার পিজি সম্পন্ন হয়েছে এবং আমি চাকরির খোঁজ করছিলাম, তাই বাড়িতেই থাকতাম। মাও বিএড করার পরও চাকরি না করে গৃহিণী থেকে গিয়েছিলেন। তখন হাসপাতালে বাবার চিকিৎসা চলছিল, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। বাবাকে এই অবস্থায় দেখে মা ভেঙে পড়েছিলেন। আমি তার একমাত্র সন্তান ছিলাম, তাই তিনি আমার উপর নির্ভরশীল ছিলেন। বাবার অসুস্থতার খবর শুনে আমার মাসি এবং মামার সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে এসেছিলেন। সবাই নিজ নিজভাবে সাহায্য করছিলেন। 4-5 দিন পর ডাক্তার সেই কথা বলে দিলেন যা আমরা শুনতে ভয় পাচ্ছিলাম। ডাক্তার বললেন যে এখন বাবাকে বাঁচানো কঠিন। এটি শুনে মা অজ্ঞান হয়ে গেলেন। আমি তার পাশে ছিলাম, তাই তাকে সামলে নিলাম। বাবা এখন ভেন্টিলেটরে ছিলেন। ভেন্টিলেটর চালু থাকা পর্যন্তই তার শ্বাস নেওয়া সম্ভব ছিল। তখন আমি এবং মা বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করতে আইসিইউতে গিয়েছিলাম। মা এখন কিছুটা সুস্থ হয়েছিলেন। তিনি কাশতে কাশতে বাবাকে জড়িয়ে ধরলেন। আমিও তার হাত ধরে কাশতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার জীবনযাত্রা সম্পন্ন করলেন। আমরা আইসিইউ থেকে বেরিয়ে এলাম এবং মা আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন। পরে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে গেল। দিন কেটে গেল, সন্ধ্যা 6টা বাজে গিয়েছিল। শেষকৃত্য সব কাজ আপনি ওরা সামলে নিয়েছিল। শ্মশান থেকে বাড়ি ফিরে আমি আমার ঘরে গেলাম আর জোরে কেঁদে ফেললাম। মাসুদ কাঁদছিল, সে খুবই কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ পর মাসি আমার জন্য চা নিয়ে এল। তখন আমি উঠে বসলাম। চা নিতে নিতে তাকে জিজ্ঞেস করলাম, মা কেমন আছে? আমি শুধু দেখলাম আর বিয়ে করলাম। আমার বউ সবে মাত্র ক্লাস 10-এ পড়ে, বয়স 1-5 হবে। খুবই সুন্দরী মেয়ে, ইন্ডিয়ান নায়িকা মাধুরীর মতো সুন্দরী। আমাদের পাশের থানার শহরেই ওদের বাড়ি। যেদিন আমাদের বিয়ে হয়, যখন আমার বুকে আমাদের বাড়িতে সন্ধ্যায় নিয়ে আসব, তখন আমার নানির শাশুড়ি আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলল, তোমার বউয়ের অল্প বয়স, সাবধানে কাজ করবে। রাতে আমাদের যখন বাসর ঘরে শুতে দিল, তখন রাত 12টার উপরে বেজে গেছে। লাল কাতান শাড়িতে আমার বালিকা বুকে অসম্ভব সুন্দরী লাগছিল। আমার বউ যখন আমার পাশে এসে শুল, তখন তার মুখের আলপনা, সুন্দর চোখের চাহানি, নিষ্পাপ অবয়ব আমাকে দারুণ মুগ্ধ করে তুলেছিল। আমি অবাক বিস্ময়ে ওকে শুধু দেখছিলাম। বাসর ঘরে আমার নববধূর সাথে কিছু মধুর আলাপ করার চেষ্টা করলাম। কথা বলতে না বলতেই দেখলাম আমার বউ ঘুমিয়ে গেছে, একেবারে গভীর ঘুম।
আমি ওকে আর জানালাম না, শুধু ওর বুকের উপর হাত রেখে আমি ঘুমাবার চেষ্টা করলাম। আমাদের বাসর রাতে আর কোনো কিছু হলো না। ঘুম ভাঙার পর দেখলাম সকাল হয়ে গেছে। দ্বিতীয় রাতে আমি আমার বউয়ের কাপড় খুললাম, শরীরে হাত দিলাম, আলো জ্বেলে দেখলাম সবকিছু একদম দেবীমূর্তির মতো দেখতে ওর শরীর। বুঝতে পারলাম একদম কুমারী, এখনো কুমারী সতীর্থ উন্মোচন হয়নি। আমি ওকে বললাম কাছে আসতে, ও ভয় পেল। আমি আর জোর করলাম না, ওর হাত টেনে এনে আমার ওইটা ধরাবার চেষ্টা করলাম। দেখলাম এটাতেও কোনো আগ্রহ নেই। দ্বিতীয় রাত এমনি করেই কেটে গেল। তৃতীয় রাতে আমার বুকে অ্যাকসেপ্ট করে নিলাম, আর আমার বুকে অনেক রকমভাবে গরম করার চেষ্টা করলাম। আমি উত্তেজিত হয়ে সমস্ত নিয়ন্ত্রণ হারাবার চেষ্টা করলাম। দেখলাম বউ ভয়ে কাঁপছে, এক পর্যায়ে কেঁদে দিল। আমি আর কোনো কিছু করলাম না। মন খুব খারাপ হল, দেখলাম আমার বউ নির্বাক। সেরা তো এমনি করেই কেটে গেল। চতুর্থ দিন আমার বুকে নিয়ে শ্বশুরবাড়ি গেলাম। বাড়ির সবাই আমাদের দেখে খুশি হল। আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি এক শালিকা ছাড়া আর কেউ নেই, আর যে একজন আছে তিনি আমার নানির শাশুড়ি। বিকালে নানি শাশুড়ি এসে বলল, আমি স্বামীয়ার কাছ থেকে সব শুনেছি। আমার বউয়ের নাম স্বামীয়া। তোমাদের এখনো কিছুই হয়নি। আমি স্বামীয়াকে বুঝিয়েছি। দেখ আজ রাতে কি করে। নানি হাসতে হাসতে বলল, আমার যৌবন থাকলে প্রক্সি দিতাম। রাতে আমি বিছানায় শুয়ে আছি, স্বামীয়ার আসতে দেরি হচ্ছে, বোঝা গেল ও আসতে চাচ্ছে না আমার রুমে। দেখলাম আমার শাশুড়ি ওকে অনেকটা জোর করে আমার রুমে নিয়ে এল। স্বামীয়া খাটে বসো, আমার শাশুড়িও বসো। শাশুড়ি আমাকে বোঝাল, তুমি কিছু মনে করুন না, ও ছোট মানুষ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রাতে বিছানায় শুয়ে আমার বুকে কাছে টানলাম, গল্প করলাম, আদর করলাম। এবারও আমার সমস্ত নিমন্ত্রণ হারিয়ে ফেললাম। দেখলাম ওর কোনো প্রতিক্রিয়া পেলাম না। আমি জোর করাই উঠে বসে ঘুম দিয়ে ঘুমিয়ে কাঁদছে। আমার খুব মন খারাপ হলো। ওর কান্না শুনে আমার শাশুড়ি উঠে এল, দরজা নক করল। আমি দরজা খুলে দিলাম। বিছানায় এসে কাত হয়ে শুয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি আমার বউয়ের সব কিছু দেখল। আস্তে আস্তে বোঝাল এসব কিছু না, ভয়ের কিছু নেই। শ্বশুর বাড়িতে আরও 2 দিন ছিলাম, কিন্তু আমার বউয়ের সাথে কোনো কিছু হলো না। ছুটি শেষ হয়ে গেল। আমি কর্মস্থানে চলে এলাম। ঢাকার মোহাম্মদপুরে ছোট 2 রুমের বাসা নিলাম। 1 মাস পর শ্বশুর বাড়িতে চিঠি লিখলাম বুকে নিয়ে আসার জন্য। সেদিন ছিল বন্ধের দিন। আমার বুকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আসে। শ্বশুর রেলওয়ে স্টেশন মাস্টার একদিন পর এসে চলে গেল। বলে গেল সপ্তাহান্ত পরে শাশুড়ি এবং শালিকাকে নিয়ে যাবে। বাসায় প্রথম রাতে আমার বুকে সহবাস করার চেষ্টা করলাম। দেখলাম ওর মধ্যে ভীতি এখনো কাটেনি। আমি একটু রাগারাগি করলাম, তারপরেও আমার বউ সহবাসের ব্যাপারে নির্বিকার। কোনো ইচ্ছা নেই, কোনো আগ্রহ নেই। এমন হলে কি আর বিয়ের ওসব মজা পাওয়া যায়? মাসি বলল, দিদি এখনো কাঁদছে বিজ, তার খুব কষ্ট হচ্ছে ছো? আমি বললাম, হ্যাঁ মাসি, তার বাবার সঙ্গে খুব লেগে থাকত। আমারও কিছুই মাথায় আসছে না। ঘে মাসি বলল, আমি বুঝতে পারছি বিজ, কিন্তু এখন দিদির তোমারই সাহায্য দরকার। এই বয়সে সে পুরোপুরি তোমারই ওপর নির্ভরশীল। এতটা বলে মাসি চলে গেল। তখন আমি ভাবতে লাগলাম, এখন এই বাড়ির দায়িত্ব আমারই। আমার মাথায় চাকরি আর ভবিষ্যৎ জীবন নিয়ে নানা চিন্তা আসতে লাগল। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব চাকরি খুঁজে নিতে হবে, নিজেকে দায়িত্বশীল করে তুলতে হবে। কারণ বাবার পেনশনে আমরা আর কতদিন চলব? এসব চিন্তায় আমার মাথা ভারী হয়ে উঠছিল। আমি আমার ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম যাতে কিছুটা তাজা বাতাস পাই। এতে কিছুটা ভালো লাগল। লিভিং রুমে মা আর মাসি বসেছিল, আত্মীয়দের সঙ্গে কথা বলছিল। কিছুক্ষণ পর আপনি ওদের ভিড় কমে গেল। মাসি আমার ঘরে এসে বলল, আমি খাবার তৈরি করি, তুমি এতক্ষণ মায়ের কাছে বসো। ও আমি হ্যাঁ বলে মায়ের কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে মা আমার গলা জড়িয়ে আবার কেঁদে ফেল। আমি তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলাম। আমার মা ফর্সা রঙের ছিলেন, এত কান্নায় তার গাল লাল হয়ে গিয়েছিল। তার চোখও ক্লান্ত দেখাচ্ছিল।
সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি তাকে বললাম, মা এখন আর কাঁদো না। যা হবার তা হয়ে গেছে। এখন আমি আছি না তোমার সঙ্গে। আমি সব সামলাব। ঘিমা বলল, হ্যাঁ বেটা, তোমাকে দেখেই এখন দিন কাটাচ্ছি। তোমাকে দেখলেই তার কথা মনে পড়ে কি, এত বলেই মা আরও জোরে কাঁদতে লাগল। এমন সময় মাসি বাইরে এল আর মাকে বলল, দিদি একটু খাবার খাও, 2 লোকমা খেলে কিছুটা ভালো লাগবে। খিমা হ্যাঁ বলল। মাসি বলল, তুমি রান্নাঘরে চলো, আমি সাহায্য করি, তোমার খুব দুর্বলতা এসে গেছে। খিমা বলল, তুই রান্নাঘরে গিয়ে দেখ, আমি এসে সাহায্য করছি। এত বলে মাসি রান্নাঘরে চলে গেল। আমি মায়ের হাত ধরে সাপোর্ট দিয়ে তাদের রুমে নিয়ে গেলাম। তারপর মা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এল। এখন তার মুখ কিছুটা ঠিক মনে হচ্ছিল। সারাদিনের দৌড়াদৌড়িতে সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি প্রথমবার মাকে এভাবে দেখলাম। নিজের অজান্তেই আমার কিছুটা অদ্ভুত লাগছিল। এমন সময় মা বলল, বিজয় বেটা, তুমি কি আমার একটু সাহায্য করবে? আমি শাড়ি বদলাতে চাই, খুব দুর্বল লাগছে গো। আমি বললাম, হ্যাঁ মা, আমি আছি না, বলো কি সাহায্য করব। মা বলল, প্রথমে দরজা বন্ধ করে দাও, আর আলমারি থেকে সেই সাদা শাড়িটা বের করে দাও। তখন দরজার পাশে দাঁড়িয়ে আমি বললাম, ঠিক আছে মা, আমি দিচ্ছি, তুমি শুধু এখানে বসো। তারপর আমি দরজা বন্ধ করে হলুদ রঙের ছোট বাল্ব জ্বালালাম আর আলমারি থেকে সাদা শাড়ি খুঁজতে লাগলাম। শাড়ি পেয়ে মাকে দিতে পিছনে ফিরে তাকালাম, কিন্তু পিছনে ফিরে যা দেখলাম তাতে আমি হতবাক। মা আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল। আমি কি বলব বুঝতে পারলাম না। দ্রুত শাড়ি মাকে দিয়ে দিলাম আর পিঠ ফিরে দাঁড়িয়ে গেলাম। এদিকে আমার মাথায় নানা রকম চিন্তা ভিড় করতে লাগল। এমন সময় মা বলল, বিজয় বেটা, আর এক কাজ করবে, আলমারিতে হলুদ রঙের আমার শাড়ি আছে, সেটা দেবে। কথা শুনে আমি অবাক, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ মা, আর হলুদ শাড়ি খুঁজতে লাগলাম। শেষে ভাঁজ করা হলুদ শাড়ি পেয়ে গেলাম। সেটা খুলে দেখতেই তার ডিজাইন দেখে আমি হতবাক। এমন সময় মা জিজ্ঞেস করল, শাড়ি পেয়েছ কি বিজয় বেটা? আমার শালিকা রিমি আমার বউয়ের 1 বছরের ছোট, ক্লাস 9-এ পড়ে। রিমিও আমার বউয়ের মতো সুন্দরী, সুন্দর চেহারা। দুলাভাই হিসেবে আমাকে খুব পছন্দ করে। আমার বউ আমার কাছে যে মেলামেশা করে না, এটা রিমিও জানে। রিমি ওর বোনকে এই ব্যাপারে বুঝিয়েছে অনেক, কিন্তু আমার বউয়ের আসলেই এখনো অশুভের ব্যাপারে ডিমান্ড নেই। সেদিন রাতে আমার বউ আমার কাছে আর এল না। আমি খুব করে ডাকলাম, তারপরেও এল না। আমার শাশুড়ির কাছে শুয়ে থাকল। আমি রাগ করলাম, তবু এল না। আমি বিছানায় শুয়ে আছি, এমন সময়ে রিমি এল। বলল, আম্মু আমাকে আপনার কাছে পাঠিয়ে দিল গল্প করার জন্য। আমি রিমিকে আমার পাশে শোয়ালাম, কম্বলের মধ্যে নিয়ে ওকে জড়িয়ে ওর সাথে গল্প করতে থাকলাম। বললাম, তোমার বোনের মেলামেশা ইচ্ছা নাই? হবে একদিন। কবে হবে? আমি বললাম, হ্যাঁ পেয়েছি। তখন শাড়ি মাকে দিতে ফিরে দেখলাম মা এখনো পিঠ করে দাঁড়িয়ে। আমি হতভম্ব, কিন্তু নিজেকে শান্ত রেখে শাড়ি তাকে দিয়ে দিলাম। হলুদ বাল্বের আলো যা দেখলাম তা বিশ্বাস করার মতো কিছু নয়। তৈরি হয়ে মা বল, বিজয় বেটা, তুমিও দ্রুত তৈরি হয়ে যাও, আমি এখানেই অপেক্ষা করছি। আমি ফ্রেশ হতে বাথরুমের দিকে গেলাম। মা বলল, আমার কাপড় বাথরুমে রেখে দেবে? আমি হ্যাঁ বলে দিলাম। তারপর সে 100 শাড়ি দিল আর নিচে রাখা কালো চাদরও তুলে দিল। আমি চুপচাপ বাথরুমে গিয়ে দরজা বন্ধ করলাম। ভেতরে গিয়ে গভীর শ্বাস নিলাম। বাইরে এসে দেখলাম মা এখনো বসে আছে। আমি তার হাত ধরে উঠালাম আর তাকে খাওয়াতে নিয়ে গেলাম। খাওয়ার সময় মা খুব শান্ত ছিল। বাড়িতে এখন শুধু আমি, মা, মামা আর মাসি রয়ে গিয়েছিলাম। বাকি ওরা চলে গিয়েছিল। খাওয়ার পর মাসি আমাকে জিজ্ঞেস করল, বিজয়, ঘুমানোর ব্যবস্থা কি করব? হবে? তোমার মেলামেশার ইচ্ছা আছে? আছে। কোনো এক্সপেরিয়েন্স? কিছু কিছু। আমার সাথে ওসব করবে? আপনি চেষ্টা করেন। আমি রিমের শরীরে হাত দিলাম, দেখি ও আর কিছু বাধা দিলে না। রিমিকে বললাম, তুমি খুবই ভালো মেয়ে, তোমার বোনের চেয়ে অনেক সুন্দর, অনেক ভালো। রিমিও ঘরে চলে গেল। রিমি একটু পরে আবার ফিরে এল।
বলল ঘরের সবার জায়গা হবে না। আম্মু আপনার কাছে আমাকে থাকতে বলেছে। আমি বললাম তোমার আপু আসবে না। ও বলল না। রিমি আমার কাছে শুয়ে পড়ল আর দুজনেই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন দেখলাম সকাল ঘরময় আলো। রিমে আমার কাছে শুয়ে। আমি ওকে জড়িয়ে ধরলাম। ওর ঘুম ভেঙে গেল। আমি রিমিকে আবারও সারপ্রাইজ দিলাম। গভীরভাবে রিমিও খুব রেসপন্স করল। আমি রিমিকে বললাম তুমি কি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে? আমি বললাম মাসি আজ আমি মায়ের পাশে শোব। সে আগে খুব আসলে সে ইতিমধ্যে সমস্যায় আছে। তুমি তো সকাল সকাল উঠতে হবে, তাই তুমি আমার রুমে ঘুমিয়ে পড়ো। মাসি বলল আমরা লিভিং রুমে ঘুমোব। মাসি বলল ঠিক আছে তাহলে তাই করা যাক। রাতে যদি কিছু দরকার হয় আমাকে জানিও। মাসি রান্নাঘরের কাজ সেরে আমার রুম ও লিভিং রুমে বিছানা করে চলে গেল। আমি বেডরুমে গিয়ে দেখলাম মা সেখানে নেই। আমি দরজা বন্ধ করে কাপড় বদলাতে শুরু করলাম। যেই আমি শার্ট ও জিন্স খুলে নাইট ড্রেস খুঁজতে লাগলাম, অমনি বেডরুমের লাইট জ্বলে উঠল। পিছনে ফিরে দেখলাম মা ভিতরে চলে এসেছেন। তিনি চুপচাপ লাইট জ্বালিয়েছিলেন। আমি মেজাজ হালকা করতে জিজ্ঞেস করলাম মা আমি নিচে ঘুমোব, তুমি আরামে ঘুমিয়ে পড়ো। মা বললেন বিজয় আমার মনে হচ্ছে না আজ ঘুম আসবে, তুমি এখানেই আমার পাশে ঘুমাও। তারপর আমি ফ্যান চালিয়ে দেখলাম বেডরুমে শুধু একটি কম্বল আছে। আমি বললাম মা আমি আমার রুম থেকে কম্বল নিয়ে আসি। মা বললেন বিজয় মাসি ঘুমিয়ে পড়েছেন, আজকের জন্য এই কম্বলই ঠিক আছে। তারপর আমি এভাবে চালু করে দিলাম। বেডরুমের দরজা একটু বন্ধ করলাম এবং রুমের সব লাইট বন্ধ করে শুধু ডিম হলুদ আলোর বাল্ব জ্বালিয়ে বিছানায় চলে এলাম। তারপর মা মশারি টাঙিয়ে কম্বল গায়ে দিলেন এবং আমার দিকে পিঠ ফিরে ঘুমিয়ে পড়লেন। আমিও কম্বলে ঢুকে ছাদের দিকে তাকিয়ে শুয়ে রইলাম। এখন এসির কারণে রুমে ঠান্ডা অনুভূত হচ্ছিল। কিছুক্ষণ পর আমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। মাকে এই অবস্থায় দেখে আমার অদ্ভুত লাগছিল। আমি মায়ের কাছে সরে গিয়ে তার কাঁধে হাত রেখে বললাম মা শান্ত হও। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন, কিন্তু বাবা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, আর আমি তো আছি তোমার দেখাশোনা করার জন্য। মা কাঁদতে কাঁদতে বললেন বিজয় তোমার বাবা অনেক কিছু দিয়েছেন, আজ তার ছাড়া বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়েছে আমার জন্য। আমি মায়ের আরও কাছে সরে গিয়ে তার কাঁধে মাথা রাখলাম। মা কিছুক্ষণের জন্য কান্না বন্ধ করে বললেন বিজয় বেটা যখন তুমি আমার সঙ্গে থাকো তখন মনে হয় যেন তোমার বাবাই আমার সঙ্গে আছেন, তুমি একদম তোমার বাবার মতোই। এ কথা বলে মা কিছুটা শান্ত হলেন। আমিও আবার ছাদের দিকে তাকালাম। এখন আমার মাথা থেকে একে একে চিন্তা বেরিয়ে আসছিল। এমন সময় হঠাৎ আমার কিছু মনে পড়ল এবং অনিচ্ছা সত্ত্বেও খারাপ চিন্তা মাথায় আসতে লাগল। এসব আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় মা জিজ্ঞেস করলেন বিজয় বেটা তোমার ঘুম আসছে? আমি বললাম না মা, কেন? রিমির ও নীরব সম্মতি দেখলাম, আর আমরা দুজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ভেসে গেলাম এক অজানা শহরে। আমার শাশুড়ি কখন রুমে ঢুকেছিল জানি না। পিছন ফিরে দেখি আমার শাশুড়ি অন্য রুমে চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি আমার সমস্ত কাজ শেষ করে নিলাম। আমি রিমিকে বললাম আমার সব দেখে ফেলেছে। রিমি কোনো কথা বল না, উঠে ও ঘরে চলে গেল। বিকালে অফিস থেকে বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করলাম। আমার বউ এমনি খুব লক্ষ্মী, ঘরের কাজে নতুন সংসার পেয়ে খুব খুশি। রান্না বান্না আদর যত্ন করে খাওয়ানো সবই সুন্দর করে। রাতে দেখলাম আমার বউ আমার কাছে শুতে এল। দুজন শুয়ে আছি। ভাবলাম ও আমাকে কাছে টানবে না। আমি কাছে টানার চেষ্টা করলাম, বিরক্ত হচ্ছে। আমি আর কিছু করলাম না। এভাবেই সে রাত কেটে গেল। পরের দিন অফিস থেকে এসে বিছানা রেস্ট নিচ্ছি। এমন সময় রিমি এলো। আমি লিমিকে বললাম কালকের ঘটনায় আমরা কিছু বলেছে কিনা। রিমি বলল কিছু বলে নাই। আমাকে খুশি মনে হলো। আমাকে শুধু বলল সেফটি দিয়ে যেন কাজ করি। বুঝলাম রিমির ব্যাপারটা তিনি ঘটিয়েছেন। রিমিকে বললাম আজ রাতে তোমাকে আমার আইল্যান্ড দর্শন করাব। রিমি বলল আচ্ছা। আমি এক অদ্ভুত ব্যাপার দেখলাম, শাশুড়ির কাছে রাতে আমার বউ শুয়ে আমার রুমে রিমি আলো। রিমি এসে আমার কাছে সুলথ। ঘরের লাইট নিভিয়ে দিলাম, রিমিকে জড়িয়ে ধরলাম।
বেশ অনেকক্ষণ গল্প করলাম। দেখলাম আমার শাশুড়ি খাবার পানি রেখে গেল। আমি আর বেশি কিছু ভাবলাম না। রুমের লাইট জ্বালালাম। আর আমরা দুজনের সুখের সপ্তম সাগরে ভেসে গেলাম। এরকম আরও 2 দিন রিমিকে আমার আইল্যান্ডে ঘুরাতে নিয়ে গিয়েছিলাম। আমার বউ আমার উপর এখন বেশি বিরক্ত হয় না। আমি ওকে ওসব ব্যাপারে ডিস্টার্ব করি না। আমার শাশুড়িকেও দেখলাম খুশি। আমার সাথে এসে কথা বলে বেশ আদর যত্ন করে। এরকম আরও 2-3 দিন চলে গেল। আমি প্রতি রাতেই রিমিকে আমার সমস্ত কাজকর্ম করতে থাকি। ইতিমধ্যে আমার শ্বশুর সাহেব ঢাকায় আসলেন শাশুড়ি ও রিমিকে নিয়ে যেতে। আমার বউ কান্নাকাটি শুরু করে দিল, একা একা থাকতে চাচ্ছে না। রিমিকে নিয়ে যেতেই হবে, ওর সামনে পরীক্ষা। প্রাইভেট টিউটরের কাছে অনেক দিন পড়াশোনা মিস হচ্ছে। সিদ্ধান্ত হলো আমার শাশুড়ি আরও কিছুদিন আমাদের কাছে থাকবে। তারপর আমি আমার শাশুড়ি ও বউকে নিয়ে রেখে আসব। রিমি চলে গেল, খুব মন খারাপ লাগল। অফিসে যেও ভালো লাগে না। রিমিকে নিয়ে কয়েকদিন ভালোই ছিলাম। অফিস থেকে বেশ তাড়াতাড়ি বাসায় চলে এলাম। বাসা কেমন যেন খালি খালি লাগে। সবকিছু আছে, শুধু রিমি নেই। রাতে খেয়ে বিছানায় শুয়ে পড়লাম, আমার শাশুড়ি বুকে কাছে দিয়ে গেল। আমরা দুজন বিছানায় শুয়ে আছি। আমি আমার বউয়ের সাথে গল্প করছি। ওকে কাছে টেনে এনে আদর করলাম। আরও অনেক কিছু করলাম। বললাম কাছে আসবে। বউ বলল, আজ না, আমাকে কয়েক মাস সময় দাও। আমি নিজেকে প্রস্তুত করিনি। আমার রাগ হল, জোর করার চেষ্টা করলাম, বউ আরও রেগে গেল। আমিও রাগারাগি করলাম। বউ বিছানা থেকে উঠে পাশের ঘরে চলে গেল। সেই রাতে আমি একা একাই থাকলাম। কখন ঘুমিয়ে গেছি জানি না। পরের দিন অফিসে বেশ কাজ ছিল। এনজিও ব্যুরো থেকে অডিট টিম এসেছে। খাতাপত্র, রেজিস্টার, হিসাব নিকাশ সব আপ টু ডেট করতে হলো। বাসায় আসতে আসতে রাত 1:30 গেল। বাসায় এসে দেখি আমার বউ ঘুমিয়ে গেছে। আমাদের রুমে নয়, শাশুড়ি যে রুমে থাকে সেই রুমে। আমার বউ ঘুমিয়ে গেলে আর সহজে জাগানো যায় না, বিরক্ত হয়। আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করলাম। কাপড় চেঞ্জ করে আমার রুমে আমি বসে আছি। দেখলাম শাশুড়ি খাবার নিয়ে এলো। আমি খেতে বসলাম। আমার শাশুড়ির সাজসজ্জায় আজকে বেশ পরিবর্তন লক্ষ্য করলাম। খুব সুন্দর একটি জর্জের শাড়ি পরেছে, টাইট ফিট ব্লাউজ, পাতলা শাড়ির ভিতর দিয়ে উপরে অংশ স্পষ্ট দেখা যায়। নাভির বেশ নিচে শাড়ি পরেছে। মুখে হালকা মেকআপ করেছে, ঠোঁটেও লিপস্টিক মাখা। মাথার চুলগুলো কালো, ঘাড়ের উপর খোলা। আমি খাবার শেষ করে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম। সবকিছু গুছিয়ে আমার শাশুড়ি আমার কাছে এসে বসল। আমার বউ সম্পর্কে বলল, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি এসবে, কোনো অসুবিধা মনে করো না। আমি বেশি কথা বললাম না। আমার শাশুড়ি আমার পাশে চুপচাপ বসে আছে। আমি কি বলব ভেবে পাচ্ছি না। শাশুড়ি বলল, আমি কি কিছুক্ষণ তোমার কাছে থাকব? কি হয়েছে? মা বললেন, কিছু না রে, আমার ঘুম আসছে না। একটু ভয়ও লাগছে এবং একটু ঠান্ডাও লাগছে। এক কাজ করবে আমার জন্য? আমি বললাম, ঘাবড়াবে না মা, আমি আছি। বলো কি চাই? মা বললেন, একটু আমার কাছে সরে এসে ঘুমাবে। আমি বললাম, হ্যাঁ চলো, এবং মায়ের কাছে সরে গেলাম। মা আমার হাত ধরে তার উপর টেনে নিলেন। কিছুক্ষণ পর আমি মাকে বললাম, মা, তোমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস ছিল? তুমি কতবার আমার এই অভ্যাস ছাড়ানোর চেষ্টা করেছ, কিন্তু আমি মানিনি। মা হেসে বললেন, তুমি আমার কথা কখনো শুনতে না, কিন্তু বাবা বললে মানতে। আর কয়েকদিন পর আবার সেই অভ্যাস। আমিও আবার আমার ছোটবেলার কথা বলে তাকে খুশি করার চেষ্টা করলাম, যাতে তার দুঃখ কিছুটা লাঘব হয়। আমরা দুজন কথা বলছিলাম, এমন সময় হঠাৎ মা বললেন, বিজয় বেটা, তোমার পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস ছেড়ে গেছে নাকি এখনো আছে? আমি বললাম, পুরোপুরি ছেড়ে যায়নি, এখনো একটু আধটু আছে। মা বললেন, আমি জানতাম। কিছু না, আমার কাছে তুমি এখনো আমার বাচ্চা। যদি ভালো লাগে তুমি সেভাবেই ঘুমাতে পারো। এ কথা বলে মা আমার মাথায় হাত বুলালেন। এ কথা শুনে আমি মনে মনে খুশি হলাম এবং ভাবতে লাগলাম, এসব কি হচ্ছে? কিছুক্ষণ শান্তিতে কাটল এবং আমি মনকে প্রস্তুত করে অ্যাডজাস্ট করতে লাগলাম।
ভাবতে ভাবতে অনেক সময় কেটে গেল। কারণ পরে যা ঘটল তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। ঘটনাটা এমন যে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম এবং মাও তখন আমার দিকে ঘুরলেন দেখার জন্য আমি কি করছি। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে, কি করতে হবে? মা বললেন, বিজয় তুমি যা ইচ্ছা করো আমি মেনে নেব, শেষ পর্যন্ত তুমি আমার সন্তান। এ কথা বলে মা আমার মাথায় হাত বুলানো শুরু করলেন। আমি একটু বাইরে এসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, তুমি ঠিক আছো, ভালো লাগছে তোমাকে? মা আমার চুল জোরে ধরে বললেন, তোমার বাবাও এমনই বলতেন। এ কথা শুনে আমারও জোশ চলে এল। এখন আর বেশি দেরি করা আমার পক্ষেও কঠিন হচ্ছিল। আমি মাকে বললাম, মা এখন আরও কঠিন হয়ে যাচ্ছে। মা বললেন, হ্যাঁ রে আমি জানি, আমিও কতক্ষণ থেকে অপেক্ষা করছি, চলো এখন বেশি সময় নষ্ট করো না। এমন সময় মা ধীরে ধীরে আমার কানে বললেন, দেখো তুমি তোমার বাবার মতোই। আমি হেসে বললাম, সত্যি? আমি মাকে বললাম, মা সত্যি কি? তাও আমি জানতাম না, তুমি এতে খুশি হবে। খুয়েটি শুনে মা বললেন, দেখো এসব তোমার বাবার স্মৃতিতে হবে। আমি সবসময় তোমার বাবাকে তোমার মধ্যে দেখেছি, কিন্তু আমারও ধারণা ছিল না যে আজ এমন কঠিন সময়ে আমরা কথা বলবো। আর সত্যিই আমি ভাগ্যবান যে তোমার মতো সন্তান পেয়েছি। আমি চিন্তা করছিলাম এরপর এখন আমার দেখভাল কে করবে কি, এমন কথা বলতে বলতে মায়ের চোখ ভরে এল। আমি তাকে আবার সান্ত্বনা দিয়ে বললাম, মা দেখো এ শুধু তোমার দুঃখ নয়, এখন তোমার আর চিন্তা করার দরকার নেই, আমি তোমাকে কখনো একা ছাড়ব না গিয়ে। এবার মা আমার কাছে মাথা রেখে কাঁদতে লাগলেন। আমি তার অস্ত্র মুছে দিয়ে বললাম, মা আমি জানি বাবা আমাদের কখনো কোনো কিছুর অভাব হতে দেননি, কিন্তু যদি কখনো তোমার কিছু দরকার হয় তাহলে কোনো দ্বিধা না করে আমাকে বলবে। এখন আমাদের দুজনের মধ্যে কোনো কিছু লুকানোর কোনো কারণ নেই। এটি শুনে মা বললেন, তুমি যখন আমার সাথে থাকো তখন আমাকে আগের মতোই ডাকো, তোমার মুখে আমার নাম শুনতে ভালো লাগে খো। আমি বললাম, হ্যাঁ মা, আমার প্রিয় মা ঘু। আমরা দুজন এখন উঠে বসে গেলাম। মায়ের মুখে এক অন্যরকম উজ্জ্বলতা ফুটে উঠল, যেন তিনি একটি বড় চাপ থেকে মুক্তি পেয়েছেন। মুখ দেখে মনে হচ্ছিল তিনি খুব খুশি। তখন সকালের এক গিয়েছিল। মা উঠে ব্রাশ করতে লাগলেন। আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই মা বললেন, তোমার সাথে ঘুমাতে ভালো লাগে খো। আমি হেসে বললাম, আমাকেও। তখন আমরা দুজন আবার একই কম্বলে জড়িয়ে গেলাম এবং আলো নিভিয়ে দিলাম। কখন ঘুমিয়ে পড়লাম তা টেরই পাইনি। সকালে যখন জেগে উঠলাম তখন 6 বাজে গেছে। আমি ঘরে একা ছিলাম। আমি কাপড় পরে ব্রাশ করে বেডরুম থেকে বেরিয়ে এলাম। মা, মাসি এবং বাকি অতিথিরা চা পান করছিলেন। আমাকে দেখে মা বললেন, বিজয় উঠে এসো, চা নাও। আমি হ্যাঁ বলে মায়ের কাছ থেকে চা নিলাম। ঠিক তখনই দরজার ঘণ্টা বাজল। মাসি গিয়ে দরজা খুললেন। সেখানে আমার দাদি অর্থাৎ বাবার মা দাঁড়িয়েছিলেন। আমার দাদি জাপানে চাচার কাছে থাকতেন। দাদা চলে যাওয়ার পর চাচা তাকে নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। বাবা হঠাৎ মারা যাওয়ায় তিনি তাড়াতাড়ি আসতে পারেননি। দাদি বাড়িতে ঢুকেই জোরে জোরে কাঁদতে শুরু করলেন। মাও তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার দাদির নাম ছিল সাবিতা। আমি তাকে ছোটবেলায় দেখেছিলাম। দাদা চলে যাওয়ার পর চাচা তাকে তাড়াতাড়ি নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। আমি অনেক বছর পর দাদিকে দেখছিলাম। দাদি অনেক বদলে গিয়েছিলেন। তার জীবনে আপন কথা বলার ভঙ্গি সবই জাপানের মতো হয়ে গিয়েছিল। আমাকে দেখে দাদি স্নেহে আমার মুখে হাত বুলালেন এবং আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি দাদিকে সান্ত্বনা দিচ্ছিলাম। পরের 5 থেকে 2 দিন শুধুই ব্যস্ততায় কেটে গেল। এখন দাদি চলে এসেছিলেন, তাই আমার এবং মায়ের জন্য বেশি সময় পাওয়া যাচ্ছিল না। রাতেও দাদি মায়ের সাথে ঘুমাতেন, তাই আমাদের একসাথে থাকার সুযোগ হচ্ছিল না। আমরা কথা বলতাম কিন্তু চুপি চুপি। তাতেও এক অন্যরকম মজা ছিল। যখন সময় পেতাম তখন কথা বলতাম, কিন্তু এমন সুযোগ খুব কমই পেতাম। এখন বাবা চলে যাওয়ার 1 মাস হয়ে গিয়েছিল। দাদি তখনও বাড়িতেই ছিলেন। আত্মীয়-স্বজনদের দেখা করতে আসাও কমে গিয়েছিল। মাসিও 1-2 দিনের মধ্যে নিজের বাড়ি চলে যাবেন। বাড়ির সব কাজ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল।
মাঝে মাঝে কোনো আত্মীয়ের ফোন আসত বা কেউ দেখা করতে আসত। আর তখন পুরনো স্মৃতি তাজা করে কান্না শুরু হয়ে যেত। একদিন দাদি বললেন, বিজয় বেটা, তোমার সাথে কিছু কথা বলতে হবে। আমি বললাম, বলো দাদি। কি? দাদি বললেন, আজ তোমার বাবা চলে যাওয়ার 1 মাস হয়ে গেল। তোমার মা এখনও সেই শোক থেকে বেরোতে পারেননি। তাই আমি বলছি, তুমি মাকে মামার বাড়ি শিবপুরে নিয়ে যাও। সেখানে কয়েকদিন থাকলে সুশীলার কিছুটা স্বস্তি হবে। সুশীলা আমার মায়ের নাম। আমি বললাম, হ্যাঁ দাদি, আপনি ঠিক বলেছেন। আমি মায়ের সাথে কথা বলব। দাদির কথা আমার কাছে ঠিক মনে হল। মা এবং আমারও এতদিন পর একসাথে সময় কাটানোর সুযোগ মিলত। তাই আমি তাড়াতাড়ি প্রস্তুত হলাম এবং মায়ের সাথে এই কথা বললাম। মাকেও এই কথা ঠিক মনে হল। তারপর আমি মামাকে ফোন করে আমাদের আসার পরিকল্পনা জানালাম। মামা এবং মামি দুজনেই উৎসাহিত হয়ে প্রস্তুত হলেন। পরের দিন আমাদের বের হতে হবে। তাই আমি এবং মা প্যাকিং শুরু করলাম। কিছু প্রয়োজনীয় কাপড় নিয়ে আমরা ব্যাগ প্রস্তুত করলাম। পরিকল্পনা ছিল যে আমি এবং মা ফ্লাইটে ভুবনেশ্বর যাব। সেখান থেকে মামা নিজের গাড়ি নিয়ে আসবেন এবং আমরা শিবপুর মামার গাড়িতে যাব। মনসুন শুরু হয়ে গিয়েছিল। তাই আমরা তাড়াতাড়ি বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। পরিকল্পনা অনুযায়ী আমরা চণ্ডীগড় থেকে ভুবনেশ্বরের ফ্লাইট ধরার জন্য প্রস্তুত হলাম। ফ্লাইটে বসেই মা আমার কাজ ধরে ঘুমিয়ে পড়লেন। কিন্তু আমি নিজেকে সংযত রাখলাম। চণ্ডীগড় থেকে ভুবনেশ্বরের ফ্লাইট প্রায় 2 ঘণ্টা। তাই আমরা দুপুর 1টায় ভুবনেশ্বর পৌঁছে গেলাম। আমরা ভুবনেশ্বর এয়ারপোর্টে নামতেই সেখানে তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল। এয়ারপোর্টে পৌঁছে আমি মামাকে ফোন করলাম। মামা, আপনি কোথায়? বললাম, থাকেন। আমি বললাম, সামিয়া কি এখন আমার কাছে এসে শোবে না? শাশুড়ি বলল, ও তো গভীর ঘুমে। ঘুমোবার আগেও বলছিল আজকে তোমার কাছে শোবে না। আমি শাশুড়ির এক হাত ধরে বললাম, আমার কিছু ভাল লাগছে না। শাশুড়ি আমার দিকে আরও একটু ঝুঁকে পড়ে আমার মাথায় হাত বুলাল। আমার শাশুড়ি দেখতে একদম যুবতী। বয়স কত হবে? আকর্ষণীয় শরীরের অধিকারিণী। আমার শরীরে এক ধরনের নেশা হল। আমার সবকিছু জেগে উঠতে লাগল। আমি শাশুড়ির দিকে পাশ ফিরে গায়ে হাত দিলাম। শাশুড়ি আমার দিকে আরও নমিত হল। দেখলাম শাশুড়ি আমার শয়তান মনোভাবকে প্রশ্রয় দিল। আর আমরা দুজন সুখের রাজ্যে ভ্রমণ করলাম। এমন সুখ কখনো আমি পাইনি। শাশুড়ি ও আবেগে বলছিল, যতদিন সামিয়া ঠিক না হয় ততদিন তুমি আমাকে ওই সুখের চেয়ে ভ্রমণ করাতে নিয়ে যাবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিদিন আমাদের চ্যানেলের 3 থেকে 4টি করে নতুন নতুন গল্প আপলোড করব। আপনারা প্রতিদিন আমাদের গল্পগুলো শুনবেন। যদি আমাদের ভিডিওটি ভাল লাগে তাহলে পরবর্তী গল্পগুলো শোনার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমাদের এই ভিডিওটি ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন।